গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম, বারবার প্রশ্ন তুলেছিলাম এবং বারবার আমার নিজের সিদ্ধান্তের কথা, আমার বিশ্বাসের কথা জানিয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদী হাত মাথায় না থাকলে সন্দীপ ঘোষের মতো লোক বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারতো না। আর সন্দীপ ঘোষরা না থাকলে আরজিকর হাসপাতালের মতো হাসপাতালগুলো মানুষের কাছে একেবারে জ্যান্ত বদ্ধভূমি হয়ে উঠতো না। তার মানে 2 আর 2 4 করলে অথবা 1 আর 1 2 করলে কি দাঁড়ালো? সোজা কথা এটাই, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, মুখ্যমন্ত্রী পদে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা, ইজ্জতের কোনো গ্যারান্টি থাকবে না। সোজা কথা। কালকে ঠিক এখানেই শেষ করেছিলাম, আর ঠিক এখান থেকেই আজকে কার্যত কলকাতা হাইকোর্টের সওয়াল জবাব পর্ব শুরু হয়। প্রধান বিচারপতি জানতে চান বারবার রাজ্যের আইনজীবীর কাছে তদন্ত কোন পথে গিয়েছে, পুলিশ কাকে কাকে ডেকেছে, কি তদন্ত করেছে, তদন্তের অগ্রগতির পথে পুলিশ কি পেয়েছে, এখনো পর্যন্ত কাকে কাকে জেরা করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোন তথ্য উঠে এসেছে, কারা কারা জড়িত, নতুন কোন কোন নাম পাওয়া গেল। প্রত্যেকটি প্রশ্নে প্রতি পদে বারবার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে উত্তর পাওয়ার সময় প্রধান বিচারপতিকে শুধুই হতাশ হতে হয়েছে। তার কারণ ঠক্কর খেতে খেতে রাজ্যের আইনজীবীর কাছ থেকে যে উত্তরগুলো পাওয়া গেছে, তাতে আর যাই হোক পুলিশের তদন্তে অগ্রগতির কোনো প্রমাণ মেলেনি। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতেই এবং অবশ্যই যে আইনজীবীরা আজকে মামলাটা নিয়ে গিয়েছিলেন, জনস্বার্থ মামলার আইনজীবী, অভয়ার পরিবারের পক্ষ থেকে আইনজীবী, প্রত্যেকের অনুরোধে এবং তাদের একের পর এক পুলিশের ভূমিকা সম্পর্কে তাদের করা সওয়ালে শেষমেশ প্রধান বিচারপতি কেস ডায়েরিটা আদালতে নিয়ে আসতে নির্দেশ দিলেন দুপুর 1টা নাগাদ। তারপর প্রধান বিচারপতি বিস্ময়ে লক্ষ্য করলেন ওই কেস ডায়েরিতে এই দাগী সন্দীপ ঘোষ, যে লোকটা আসার দিন থেকে যাওয়ার দিন পর্যন্ত শুধুমাত্র চুরি দুর্নীতি ছাড়া আর কিচ্ছু করেনি আরজিকরের ছাত্রীরা এবং ইট কাঠ দেওয়াল পর্যন্ত যার সাক্ষী, তারাও সাক্ষী দিতে যেতে না পারে, তার জন্য কিছুক্ষণ আগে ইট কাঠ দেওয়াল ভাঙাভাঙি হচ্ছিল। যাই হোক, সে কথা আসছি পরে। তো এই দাগী সন্দীপ ঘোষ নামে লোকটাকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ ডেকে উঠতে পারে না। ঠিক শুনছেন, ডেকে উঠতে পারেনি। এই প্রিন্সিপালটা যার অধীনে নরক হয়ে উঠেছে কার্যত এই আরজিকর হাসপাতালটা, এবং যে প্রিন্সিপালটার ক্ষমতায় থাকার সময় অভয়া খুন হলেন, তার আগে ধর্ষিতা হলেন, তার বাড়িতে খবর দেওয়া হলো যে তিনি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যা করেছেন, ফোনটা কে করেছিল প্রশ্ন করে বিচারপতি উত্তর পেলেন অভয়ার মা বাবা ফোনটা দিলেই আমরা নাম্বারটা দেখে একবার দেখবো যে কার কাছ থেকে গিয়েছিল ফোনটা। মানে ধরুন আপনাদের সঙ্গে কথা বলছি ঘটনা ঘটে যাওয়ার 96 এবং 12 এবং 1 মানে 109 ঘন্টা পর। এই 109 ঘন্টা পর যখন কথা বলছি তখনও কলকাতা পুলিশের তদন্তে অগ্রগতিতে ওই ফোনটাকে করেছিল সেটা জানাতে আজকে প্রস্তুত ছিলেন না রাজ্যের আইনজীবী। কেস ডায়েরিতে বোঝা যাচ্ছিল না ওটা আদৌ পুলিশ জানে কি জানে না, কিন্তু পুলিশ জানে ফেসবুকে কে কী লিখছে। সে লেখায় পুলিশের ভাবমূর্তি, মানে আপনি পড়ুন ব্র্যাকেটে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি, তার দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না, একটু ফিকে হয়ে যাচ্ছে। অতএব কাকে কাকে ডেকে পাঠাতে হবে? 15 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার মধ্যে ফুড ব্লগিং করেন এমন মানুষও আছেন, তাদেরকে আজকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। কেন? তারাই ঘটনাটা নিয়ে লিখেছিলেন, কলকাতা পুলিশের অপদার্থ ভূমিকা নিয়ে লিখেছিলেন, যে ভূমিকা চোখের সামনে আসার পর আজকে আদালত তদন্তটা সিবিআইকে দিয়ে দিতে কার্যত বাধ্য হলেন। তার কারণ তারা বুঝে গিয়েছেন পুলিশের আর যাই হোক তদন্ত করে ধর্ষককে এবং খুনিকে খুঁজে বার করার কোনো ইচ্ছে নেই। তার কারণ এ রাজ্যে প্রশাসনের সর্বময় নেত্রী ওই দাগী প্রিন্সিপালটাকে কার্যত পুরস্কার দিয়ে সে ইস্তফা দেওয়ার পর, সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর, বাবা বাছা যেও না বাবা, আহা তোমার কি হয়েছে, অভিমান, তোমাকে ন্যাশনাল মেডিকেল কলেজটা দিলাম, আরজি করে তো সর্বনাশ করেছো বাবা, এবার যাও ওখানে গিয়ে আরও কয়েকজনের সর্বনাশ করে এসো, ওখানে যদি পারো আরও একটা অভয়ের মতো ঘটনা ঘটিয়ে এসো। কার্যত এমনই অভয় বাণী দিয়ে যেন তাকে পাঠানো হচ্ছিল প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। আদালত প্রশ্ন তুলেছে, শাস্তি দিচ্ছেন না পুরস্কার। যে লোকটার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা, সেই লোকটা আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেবে কোন যোগ্যতায়? আদালত বলছে ফিশি, সংশয় হচ্ছে, ভয়ঙ্কর প্রভাবশালী, প্রভাব টাকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি?
এই যে পুলিশের তদন্তের কথা বললাম, দুর্বিনীত কমিশনার, তার নেত্রীকে, মানে তার প্রশাসনিক নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ কি? অতএব আজ যখন রাজ্যের বিরোধী দলনেতা বলছে পতাকা টতাকা গুলি মারুন, একটাই দাবি নিয়ে পথে নামুন, তখন বুঝতে অসুবিধা হয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে থাকা পর্যন্ত, মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা পর্যন্ত এ রাজ্যের একজন ধর্ষিতাও বিচার পাবেন না, আর এ রাজ্যের একজন মেয়ে, একজন মহিলা, একজন মাও ধর্ষণ না হওয়ার গ্যারান্টি পাবেন না। প্রশ্ন আছে, কোনো বিতর্ক আছে? আসবো তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এখানে একজনের মৃত্যু, এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু। মমতার ছত্রছায়ায় সন্দীপ ঘোষের বারবারন্ত এবার আদালতের চোখেও স্পষ্ট। যার জায়গা হওয়া উচিত গারদের ওপারে, তাকে মমতার সরকার পুরস্কার দিয়েছে, ধরে ফেলেছে আদালতও। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্ৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। জনতাও ধরে ফেলেছে মমতার স্পর্শ আসলে ধর্ষকদের সঙ্গে, তাই ধাওয়া করছে শাসক দলের বিধায়কদের। আদালত যা করার করছে। জনতার আদালতের রায় ঘোষণা হয়ে গেছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এ রাজ্য ধর্ষকদের স্বর্গ হয়ে থাকবে। অতএব রাজ্যের বিরোধী দলনেতাও বলছেন পতাকা ফেলে মিছিলে হাঁটবেন, যে মিছিলের দাবি হতে হবে একটাই, মমতার পদত্যাগ। আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, এক 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক, আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। দেওয়াল লিখনটা কি তবু পড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কাউকে আড়াল করার নেই, কিচ্ছু আড়াল করার নেই বলেও কেন বিশেষ সন্দীপ ঘোষ? গোটা রাজ্য যখন পথে নেমেছে, তখনও কিসের বাধ্যবাধকতা? মমতার সরকার কি সত্যি সত্যি ধর্ষক বন্ধু? রিপাবলিক বাংলা। আপনারা জানেন, যখন বড় বড় প্রাণীরা শিকার করে, বাঘ, সিংহ, শিকার করার পর ওই মুহূর্তে শিকারের ধার কাছে কেউ আসে না। তারপরে ফেউ, কোন প্রাণীগুলোকে বলা হয় জানেন নিশ্চয়ই। তারা আসে ওই শিকারের মাংস খুবলে, মানে যতটুকু অবশিষ্ট থাকে গা থেকে খুবলে খুবলে খেতে। বরং কিছু ফেউ আর্জি করে আজকে ঢুকতে গিয়ে বাধা পেয়েছে, সুবিধাজীবী আর তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা, বলেছে এখানে আপনাদের কোনো জায়গা নেই। সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার আগে এই 108 ঘন্টা, 107 ঘন্টা, 96 ঘন্টা আমরা যখন বসেছিলাম, আমাদের সঙ্গে কথা বলবার জন্য আসতে পারেননি। এখন সুবিধা দেখে এসছেন, ধান্দার জন্য এসছেন, ফেরত পাঠিয়ে দিয়েছে, অথবা 2-4টে মন ভোলানো কথা বলে আর কি চলে আসতে হচ্ছে। আমি ফেউটেউগুলোর কথা বলছি না, এই ফেউগুলোকে গো ব্যাক স্লোগান দেওয়ার কথা বলছি না। এই ফেউগুলো কিন্তু সত্যি সত্যি শিকার হয়ে যাওয়ার পর ওই ভুক্তাবশিষ্ট উচ্ছিষ্ট মাংসটুকু খুবলে খেতে আসে। আসল মাংসটা যারা খুবলে খাচ্ছে, আমি তাদের কথা বলছি, বড় প্রাণীগুলোর কথা বলছি, যারা শিকারটা করছে। এ রাজ্যে প্রত্যেক দিন প্রত্যেক ঘর থেকে একটা মেয়েকে যারা শিকার করবার ব্যবস্থাটাকে টিকিয়ে রাখছে, তাদের কথা বলছি। তারা যাদের আশীর্বাদ ধন্য ছিল, তাদেরকে যারা মানুষকন্যা মানুষপুত্র মনে করত, তাদের সময় তাই হয়েছে। 72 থেকে 77 এ রাজ্যের মেয়েরা সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরোতো না। কিসে ছিঁড়ে খায় কে জানে। ঠিক সেই দিনটা যারা পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছে, নামিয়ে এনেছে, তারা থাকতে
সত্যি কি এ রাজ্যে অভয়ারা বিচার পাবেন? সব থেকে বড় কথা, একটা করে ধর্ষণ হবে, আদালতে ছুটবেন। গরিব ট্যাক্সি চালকের মেয়ের দেহ ছিনতাই করার চেষ্টা হচ্ছে। কতজন বাবা পারবেন? কতগুলো ধর্ষণের কিনারা হবে সিবিআই তদন্ত করে? সবাই পারবেন সিবিআই পর্যন্ত পৌঁছতে? আসল তো লক্ষ্য ধর্ষণটা আটকানো। সেটা যারা আটকাবেন, আটকাতে পারেন, তারা তো গোটাটাকে ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা, এমন তো কতই হয়, এসব বলে বসে আছে। তাই আমার একটাই প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, অভয়াদের পাশে দাঁড়াতে কিসের ভয় মমতা? ধর্ষণই হয়নি, মেডিকেল রিপোর্ট না পেয়ে এমন লোককে সঙ্গে নিয়ে মহাকরণে চলে গিয়েছিলেন। আজ নবান্ন থেকে নেমে আসতে পারছেন না, নামছেন যদিবা, যাচ্ছেন যদিবা অভিনয় করবার জন্য, মুখে বলছেন সিবিআই তদন্তে আপত্তি নেই। রাজ্যের আইনজীবী আজ প্রাণপণে চেষ্টা করেছেন আদালতে দাঁড়িয়ে সিবিআই তদন্ত আটকানোর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ রাজ্যের আইনজীবীকে বেতন দেন না? অন্য কেউ দেন নাকি? পেমেন্ট কে করে? রাজ্যের আইনজীবী জানেন না সরকারের মনোভাব কী, সরকার কি চায়? মমতা কি চান নাকি মমতা জানেন তিনি মুখে যাই বলুন, আইনজীবীকে যা নির্দেশ দেওয়ার ঠিক দিয়ে দেবে তার প্রশাসন? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার বাদিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূল সমর্থক, আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা এবং অরিত্র সোশ্যাল ইনফ্লুয়েন্সারও বটে, সাবধানে থেকো, পুলিশ ডাকতে পারে। তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী এবং তরুণজ্যোতি বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা এ রাজ্যের, এবং আমার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি আইনজীবী, যিনি জনস্বার্থ মামলাটির অন্যতম আইনজীবী। কৌস্তব, আপনাকেও স্বাগত। নজরুলবাবু, আপনাকেও স্বাগত। আমি আপনার কাছ থেকে শুরু করবো নজরুলবাবু, তার কারণ আপনার শারীরিক কারণে আপনাকে আমার তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, আপনি এতক্ষণ হয়তো বসতে পারবেন না। আপনাকে একজন পুলিশ কর্তা হিসেবে, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে জিজ্ঞাসা করব, আপনি এই ঘটনাটি সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন, দেখেছেন, যতটা আপনার নলেজে আছে, এই ঘটনার তদন্ত কেমন হওয়া উচিত ছিল? কেমন হয়েছে আমরা তো দেখেছি, শুরু থেকে কি হওয়া উচিত ছিল? তাহলে কিছুটা বুঝতে পারবো যে আসলে পুলিশ কতটা উল্টো পথে গেছে। নজরুলবাবু। দেখুন, এই ঘটনাটি এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে 8 তারিখ দিনগত রাতে, অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী 9 তারিখ 4টের দিকে ঘটেছে। আর এই কেসের যেটা ইনকোয়েস্ট, বাংলায় যেটাকে সুরথাল বলা হয়, সেটা তৈরি করা হচ্ছে বিকেল 4:30, অর্থাৎ 12.5 ঘন্টা পরে। কিন্তু তখনও ক্রিমিনাল কেস শুরু হয়নি, ইউডি কেসের ভিত্তিতে ইনকোয়েস্ট করা হচ্ছে। তো সেই ইনকোয়েস্টে 10-11টা ইনজুরির কথা বলা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে ব্লিডিংয়ের কথা আছে, যার মধ্যে যৌনাঙ্গ থেকে ব্লিডিংয়েরও উল্লেখ আছে। এবং ইনকোয়েস্টে এটাও বলা হচ্ছে যে অর্ধনগ্ন অবস্থায় এই মহিলা চিকিৎসককে পাওয়া গিয়েছে। তো এগুলো জানার পর ক্রিমিনাল কেস শুরু না করে ইউডি কেস করে ইনকোয়েস্ট করা, এটাই আইন বিরুদ্ধ কাজ, এটাই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। কলেজের তৎকালীন প্রিন্সিপাল আপনাদের মিডিয়ার সামনে বলেছেন যে আমি ঘটনাস্থলে পৌঁছানোর পরই পুলিশের লোকদের ফোন করি এবং কমিশনার অফ পুলিশ সহ সব সর্বোচ্চ পুলিশ অফিসাররা ওখানে উপস্থিত হয়। তাহলে কমিশনার সহ উচ্চ পদস্থ অফিসাররা থাকার পর 4টের ঘটনায় যেখানে এরকম আঘাতের চিহ্ন আছে, যে কেউ বুঝতে পারে যে এটা ধর্ষণ এবং মার্ডার কেস, সেখানে কেন ইউডি কেসের ভিত্তিতে ইনকোয়েস্ট রিপোর্ট করা হচ্ছে 12.5 ঘন্টা পরে? এবং বাড়িতে যে খবর দেওয়া হয়েছে এই কলেজ এবং পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, সেটা এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্যে এবং অপরাধীকে আড়াল করার জন্যে। দেখুন, তারপরে আপনি তদন্তের কথা যখন জানতে চাইছেন,
এখন পর্যন্ত কোনো আই উইটনেস পাওয়া যায়নি। তো তাহলে যেটা সায়েন্টিফিক এভিডেন্স সেগুলো কালেক্ট করার দরকার ছিল। আমরা হাইকোর্টের মামলা থেকে জানতে পারছি যে এখানে ফরেন্সিক সায়েন্সের দল গিয়েছিল। আরজি করের প্রিন্সিপাল অধীনে যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানেই তো তার পোস্টমর্টম করা হয়েছে, যেটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ফরেন্সিক মেডিসিনের কোনো ডাক্তারকে দিয়ে এই ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার কোনো চেষ্টা হয়েছে বলে আমরা জানি না। কীরকম ফরেন্সিক মেডিসিন? যখন রেপ হয়েছে তখন এই মৃতার ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করে যদি অপরাধী রেস্ট্রিক্টেড হয় তাহলে তার ব্লাড গ্রুপ পরীক্ষা করলেই একজন অপরাধী ছিল না একাধিক ছিল সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি সিক্রেটার নাও হন তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করলেই একজন অপরাধী ছিল না একাধিক ছিল এটা প্রমাণ হয়ে যাবে। এবং কোনো সন্দেহ হওয়ার ফলে যদি কাউকে ধরা হয়, যেমন একজনকে ধরা হয়েছে, এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তার থেকে স্যাম্পল নিয়ে করলে যদি ম্যাচ করে যায় তাহলে শুধুমাত্র এর ভিত্তিতে তার সাজা হতে পারে। এই মৃতার শরীর থেকে আরও অনেক সায়েন্টিফিক এভিডেন্স কালেক্ট করার কথা। দেখুন, আমরা যখন ট্রেনিং নিয়েছি রেপ কেস তদন্ত করার, তখন একটা স্ট্যান্ডার্ড কিটের আমাদের দেওয়া হয়েছিল। সেখানে একটা চিরুনিও থাকে। কেন জানেন? যে ওই চিরুনিটা দিয়ে মৃতার পিউবিক হেয়ার আঁচড়ে দেখা যে ওখানে কোনো ফরেন অর্থাৎ অপরাধী কোনো পিউবিক হেয়ার আছে কিনা। কারণ এই পিউবিক হেয়ার পেলে সেখান থেকেও ব্লাড গ্রুপিং করা যায়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা যায়। আরও আমাদেরকে শেখানো হয়েছিল এক্ষেত্রে যখন এজাকুলেশন হয়েছে তখন মৃতার থাইয়ের ভিতর দিকের লেগেই হোক অথবা পিউবিক হেয়ারে হোক সিমেন্ট পড়ে কিছু হেয়ার জড়িয়ে যাওয়ার কথা। এই হেয়ারগুলোকে কাঁচি দিয়ে কেটে তারপরে সেটারও এরকমভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ব্লাড গ্রুপিং করা যাবে। আপনি একজন সাসপেক্টকে ধরা হয়েছে, দেখুন মৃতার যৌনাঙ্গে যখন রক্তক্ষরণ হয়েছিল তখন আপনারা জানেন যাদের সার্কামসিশন দেওয়া হয়নি তখন তাদের যে শিশ্ন মুন্ডটা একটা চামড়া দিয়ে ঢাকা থাকে। তো এইটা রেপের সময় পিছিয়ে আসে এবং ওখানে যে খাঁজ আছে সেই খাঁজে রক্ত আটকে থাকে। স্নান করার পরেও যদি খুব সাবধানভাবে পরিষ্কার না করে তাহলে সেখান থেকে মৃতার শরীরের রক্ত পাওয়া যাওয়ার সম্ভাবনা, এবং সেই রক্ত পরীক্ষা করে যদি দেখা যায় যে ম্যাচ করছে তাহলে তার সাজা পাক্কা। কিন্তু এরকম কিছু করা হয়েছে এরকম আমরা জানি না। যেমন আপনারা দেখাচ্ছেন যে যাকে ধরা হয়েছে তার কাপড়ে রক্তের দাগ ছিল, সে ধুয়ে ফেলতে পেরেছে। ধুয়ে ফেলার আগেই সিজ করতে হতো। ধুয়ে ফেলার পরও যদি কিছু অবশিষ্ট থেকে থাকে তাহলে সেগুলো সংগ্রহ করে যদি অ্যানালিসিস করা যায় তাহলে তার সাজা হতে পারে। ঠিক ঠিক। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তদন্ত যে ধরনের হওয়া উচিত ছিল সেরকম হয়নি। বিপথে পরিচালিত করা হয়েছে তদন্তটাকে, যাতে ধামাচাপা দেওয়া যায় যে আসল অপরাধী তাকে রক্ষা করা যায়। বলুন। আমি কৌস্তব বাগচির কাছে যাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো এই মুহূর্তেও আরজি করের সামনে বিক্ষোভ চলছে এবং মীনাক্ষী মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষোভের সামনে, এমার্জেন্সির সামনে ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন এখানে পড়ুয়ারা এবং বিক্ষোভকারীরা। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে সেমিনার রুমের 50 মিটারের মধ্যে খুল্লা ভাঙাভাঙি চলছিল, নতুন নির্মাণের কাজ চলছিল। আমরা সে খবর ব্রেক করে সে ছবি দেখানোর পর তড়িঘড়ি নড়ে চড়ে স্বাস্থ্য ভবন নির্মাণ বন্ধ করার ভাঙচুর বন্ধ করবার নির্দেশ দেওয়া হয়। এই মুহূর্তে এখানে কি কথা হচ্ছে শুনবো। সবাই থাকবে, হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না। আপনাদের কাছে আমাদের আবেদন, সবাই এখানে বসবেন, আমরা দেখে আসবো ভেতরে যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙার রূপ আমরা দেখছিলাম আমাদের কিছুক্ষণ আগে দেখানো ছবি, তার পরিপ্রেক্ষিতে যে
আন্দোলন এই মুহূর্তে শুরু হয়েছে তথ্য প্রমাণ লোপাট, যেটা বারবার আজকে কৌস্তব বাগচিরা আদালতে বলেছেন। কৌস্তব, আমি এখান থেকে আপনার কাছে আসবো। নজরুল ইসলাম স্পষ্ট করে দিলেন তদন্ত কিভাবে ভুল পথে গিয়েছে, মানে পুলিশ আসলে কোনো তদন্ত করতে চায়নি বা উল্টো পথে নিয়ে গিয়েছে। তথ্য প্রমাণ লোপাটের কথা আপনারা আজকে বারবার বলেছেন কৌস্তব। আমার প্রশ্ন ছিল ঠিক এটার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কেন পাচ্ছেন তিনি অভয়াকে বিচার দিতে? কৌস্তব, আপনার একজন আইনজীবী হিসেবে কি মনে হয়? দেখুন, আমি একদম প্রথম দিন থেকে যেদিন ঘটনাটা ঘটে সেই দিনকেও তো আমি সেখানে ছিলাম। আমি ছিলাম, আমাদের সজলদা ছিল, অগ্নিমিত্রাদি ছিল, আমরা সবাই ছিলাম। আমাদের প্রাইমারিলি একটা ডিমান্ড ছিল সেখানে যে বডিটাকে সৎকার না করে প্রিজার্ভ করা হোক। আমাদের বক্তব্য ছিল যাতে আর একটা সেকেন্ড পোস্টমর্টম করা যায় বাই অ্যান অর্ডার অফ দি কোর্ট। যেটা নজরুল সাহেব বারবার বলছিলেন যে অনেক জিনিস যেগুলো হয়তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেগুলো প্রিজার্ভ করা হয়নি এবং সেগুলো দাহ করার পরে সেই জিনিসগুলোও সব দাহ হয়ে গেছে। তো এটা দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু সেখান থেকে এই পুলিশের গতি প্রকৃতিটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। পোস্টমর্টম হলো, যে তৎপরতার সাথে ডেড বডিটাকে নিয়ে যাওয়া হলো এবং সবাইকে একদম পারলে গায়ের উপরে গাড়ি তুলে মেরে ধরে যেভাবে নিয়ে যাওয়া হলো, একটা সময় মেয়েটির বাবা মা রাজ্য সরকারের উপর আস্থা রাখছিলেন, কিন্তু তারপরে হঠাৎ তাদের মনে একটা সন্দেহ দানা বাঁধলো যে এই তৎপরতাটা কেন। মেয়েটির বাবা আমাকে ফোন করলেন যে আপনি কোথায় আছেন বা আপনারা কোথায় আছেন। তো আমি তখন বলি যে আমরা এরকম হসপিটালে আছি। বললো আপনারা তাড়াতাড়ি টালা থানার সামনে আসুন, আমরা বডি প্রিজার্ভ করব। আমাকে ফোনে বলে এই কথা। এবং আমি তৎক্ষণাৎ হসপিটাল থেকে আমি, অগ্নিমিত্রাদি, তারপরে সজলদা ছিলেন না, সজলদার বাবা আজকে প্রয়াত হয়েছে, তখন খুব সিরিয়াস অবস্থায় ছিলেন, সজলদা নার্সিংহোমে ছিলেন। ওই অবস্থায় সজলদা নার্সিংহোম থেকে আবার হসপিটালে আসে এবং আমরা সবাই মিলে তালা থানায় যাই। তালা থানায় যাওয়ার পর সেখানে পুলিশের একজন খুব সম্ভবত এএসআই বা এসআই র্যাঙ্কের হবে, আমি হঠাৎ দেখতে পাই ওই মেয়েটির বাবা যেখানে থাকে, মানে মেয়েটির বাড়ি যেখানে, ওইখানে শঙ্কু বলে একজন আছে ওখানকার কাউন্সিলর। ওই কাউন্সিলরের একটা ফোন আমি স্পষ্ট তার ডিসপ্লেতে দেখি এবং তার মেয়েটির বাবাকে কথা বলানোর চেষ্টা করে। আমি যখন তাকে চেস করি পুলিশটি পালিয়ে যায় সেখান থেকে। এলে আপনি ইনফ্লুয়েন্স করতে চাইছেন? মেয়েটির বাবা এবং মা অনড় ছিলেন যে আমরা কোথাও যাব না, বডি এখানে আনা হোক। আপনি বললে বিশ্বাস করবেন না, হয়তো কভার হয়েছে মিডিয়াতে, সেগুলো আছেন। পুলিশ ফোন করে বাইরের আশপাশের সমস্ত সংখ্যালঘু মুসলমানদের যে বস্তিগুলো আছে ওইখানে বেলগাছিয়া কাশীপুর এলাকায়, তাদেরকে ফোন করে বিপুল সংখ্যক লোকজনদেরকে সেখানে এনে অ্যাকুমুলেট করে এবং বিশাল সংখ্যক পুলিশ এসে আমাদের গাড়ির সামনে গাড়িগুলোকে দাঁড় করে রাস্তাটাকে ব্লক করে দেয়। সেখান থেকে অভিসন্ধিটা স্পষ্ট হয় যে তারা যেন তেন প্রকারেও দাহ করতে চায় এবং মেয়েটির পরিবারের উপরে এমন প্রেশার ক্রিয়েট করা হয়, আলটিমেটলি মেয়েটির বাবা মা বাধ্য হয় তাদের বাড়ি চলে যেতে। এবং সেখান থেকে আমি তাদের গাড়ির পেছন ধাওয়া করি। পরবর্তীকালে খবর পাই যে সজল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল দুজনের গাড়ি ঘেরাও করা হয়েছে এবং একটা বিধিকিচ্ছিরি পরিস্থিতি। আমি আবার সেখানে ফিরে আসার চেষ্টা করি। আমি জাস্ট আপনাকে একটা ব্যাকড্রপটা বললাম। এবার আজকের ঘটনাটা আমি বলি। কোর্টের সামনে যে মামলাগুলো ফাইল হয়েছে তার মধ্যে আমার একটি পিটিশনার ইন পার্সন একটা মামলা, সেখানে সন্দীপ ঘোষ আর সঞ্জয় বসেস দাদেন প্রিন্সিপাল আর দাদেন এমএসভিপি দুজনকে আমি বাই নেম পার্টি করেছিলাম এবং আমার কোর্টের কাছে দাবি ছিল এই দুজনকে ক্রিমিনাল প্রসিডিংয়ে অ্যাকিউজড করা হোক এবং তাদেরকে পার্টি টু দি প্রসিডিং করা হোক। তো আমার যেটা বক্তব্য ছিল, এই ব্যক্তিবর্গ যারা রয়েছে এরা তো তাদের ডিউটিস থেকে শ্রাগ অফ করতে পারে না। সন্দীপ ঘোষ যখন সকালবেলায় ঘটনাটি জানলেন তিনি কেন বিষয়টি এফআইআর রুজু করলেন না, বা পুলিশ যখন সকাল 10টা বা 10:30টায় বিষয়গুলো জানলেন তারা কেন সুও মোটো এফআইআর করলেন না, তারা কেন শুধুমাত্র একটা ইউডি কেসের ভরসায় বিষয়টাকে করলেন। এবং এই বিষয় নিয়ে আজকে প্রধান বিচারপতিও তার উষ্মা প্রকাশ করেছেন এবং অত্যন্ত ভর্ৎসনা করেছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে। আমি কোর্টের সামনে একটা স্পেসিফিক সাবমিশন আমার ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাটি ঘটবার পর তিনি স্পষ্টভাবে বলেন, দ্ব্যর্থহীনভাবে বলেন যে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই যদি ঘটনাটিকে সিবিআই ইনভেস্টিগেশন করা হয়, সিবিআইকে যদি হ্যান্ডওভার করা হয়। দুদিন পরে হঠাৎ 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেই মুখ্যমন্ত্রী মেয়েটির বাড়ির সামনে থেকে কালকে বলেছেন 7 দিন পুলিশকে সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে না করলে সিবিআই। আমি কোর্টের কাছে একটা কথা বলি যে দিস ক্রিয়েটস আ ক্লাউড অফ সাসপিশন। একটা তো ধোঁয়াশা তৈরি করছে এই বক্তব্যটাই যে মুখ্যমন্ত্রী দুদিন আগে বললেন সিবিআইকে আপত্তি নেই, এখন বলছেন 7 দিন পরে সিবিআই। এটা কি শুধুমাত্র এভিডেন্সকে ওয়াইপ আউট করার জন্য?
অনির্বাণ অদ্ভুতভাবে আজকে রাজ্য সরকারের তরফ থেকে কোর্টের মধ্যে যে স্ট্যান্ডটা আমরা রক্ষা করলাম, মনে হচ্ছিল যে রাজ্য সরকারের হয়ে যারা আইনজীবীরা তারা হয়তো জানেন নাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বা রাজ্য সরকারের আইনজীবীরা জানে না যে কলকাতার পুলিশ কমিশনারের নাম বিনীত গোয়েল, কারণ তারা তো সর্বত্র এই কথাটা বলে এসছে যে আমাদের সিবিআই কোনো আপত্তি নেই। কিন্তু কোর্টে আজকে প্রাণপণ তারা চেষ্টা করলেন সিবিআই ইনভেস্টিগেশনকে কি করে রোখা যায়। এটাই হচ্ছে রাজ্য সরকারের দ্বিচারিতা। অদ্ভুতভাবে একটা কথা তারা আজকে বললেন, যখন আমরা বলছিলাম যে এই ঘটনাটা খুব লজিক্যাল সেন্সেও, আর যে অটোপসি রিপোর্ট যেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল, এটা দেখে তো একটা লজিক্যাল কনক্লুশনে খুব লজিক্যালি আসা যায়, সেটা হচ্ছে এই ঘটনাটা একটা ব্যক্তির পক্ষে করা সম্ভব না। রাজ্য সরকার বলছে না, এটা একটা ব্যক্তির পক্ষেই করা সম্ভব এবং এটা হয়েছে। আমি বলছি এই যে এতগুলো বিষয়ে অ্যাকিউমুলেট হয়ে, নালে এটা কিন্তু খুব দৃষ্টান্তমূলক একটা বিষয়, এটা সাধারণত হয় না। আজকে প্রথম দিন পিটিশনের হিয়ারিং হচ্ছে, প্রথম দিনই কোর্ট কন্ডাক্ট দেখে তাদের কোর্ট সিবিআইকে দিয়ে দিচ্ছে। এবং আর একটা খুব উল্লেখযোগ্য বিষয়, প্রথমে তারা কোর্টের কাছে পারমিশন চেয়েছিলেন রিপোর্ট দেওয়ার জন্য। কোর্টকে তখন আমরা বলি রিপোর্ট চলবে না, আপনি কেস ডায়েরিটা আনানোর জন্য বলুন। কোর্ট তখন তাদেরকে কেস ডায়েরি আনতে বলে। কেস ডায়েরি দেখার পর কোর্ট আর 1 মিনিটও সময় নষ্ট করতে চায়নি, এবং রাজ্য সরকারের কন্ডাক্ট দেখে কোর্ট এতটাই ক্ষুব্ধ হয় যে কোর্ট বলে না, কোনোভাবেই কোনো কিছু নেই, এবং কোর্ট অর্ডার রিজার্ভ রাখে, 2:45 অর্ডার দেয়। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে অনির্বাণদা ওই কেস ডায়েরিটাকে হ্যান্ড ওভার করতে বলে হিয়ারিং নাও। মানে কোর্টেরও কোথাও ভরসা নেই যে পুলিশের কাছে যদি কেস ডায়েরি এরপরে থাকে, এই কেস ডায়েরির সাথেও ট্যাম্পারিং হবে এবং এভিডেন্স ওয়াইপ আউট করার চেষ্টা হবে। কি অদ্ভুত বিষয় বলতো অনির্বাণদা, ভয়ঙ্কর অনাস্থা, ভয়ঙ্কর অনাস্থা। আমার ঠিক এখানেই প্রশ্ন, এই অনাস্থা তৈরি হওয়ার মতো। আর তোমাকে একটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে এই যে সন্দীপ ঘোষ বিইং দি হেলম অফ অ্যাফেয়ার্স, তার স্টেটমেন্টটা পর্যন্ত পুলিশ আজ অব্দি রেকর্ড করেনি। কোর্ট এই জায়গাতে তীব্র উষ্মা প্রকাশ করেছে এবং ভৎসনা করেছে এই জায়গা থেকে। এই সার্বিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোর্ট টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ডস অফ দি পাবলিক অ্যাট লার্জ অ্যান্ড অলসো ইন দি মাইন্ডস অফ দি ভিকটিম, অফ ফ্যামিলি অফ দি ভিকটিম, কোর্ট বলেছে যে কোনোভাবে এটা স্টেট পুলিশকে দিয়ে করানো যেতে পারে না। আর সিইং দি ল্যাচেস অ্যান্ড ল্যাকিউনা অন দেয়ার পার্ট, তো স্পষ্টতভাবে সম্পূর্ণভাবে ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিনারি, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অথরিটি। এবং সন্দীপ ঘোষকে কেন্দ্র করে আরেকটা জিনিস যেটা বক্তব্য রেখেছে কোর্ট, সেটা হচ্ছে একটা লোক রিজাইন করে দিল, তারপরে তার প্রতি সরকারের এত দরদ কেন যে তাকে প্রাইস পোস্টিং এর মতন আরেকটা কলেজের প্রিন্সিপাল করা। এক্স্যাক্টলি, আমাদের এখানেই প্রশ্ন যে অভয়াকে বিচার দিতে এত ভয়, কিন্তু সন্দীপ ঘোষের জন্য এত দরদটা কোথায়? আমি কোস্তা প্লিজ আমার সঙ্গে থাকুন, প্লিজ আমার সঙ্গে থাকুন, আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় পেতে তো দেখিনি তার রাজনৈতিক জীবনে, একটা বিচার দিতে এত ভয় পাচ্ছেন কেন? প্লিজ সঙ্গে থাকুন কোস্তা। অনির্বাণ, যদি না দেখে থাকেন এখন পেয়ে আনন্দ পাচ্ছেন তো পান, কোনো অসুবিধা নেই। আবার একটা কাউকে ভয় পেতে দেখলে আনন্দ পাবো কেন? তাহলে আর প্রশ্ন আসছে, প্রশ্ন অবান্তর প্রশ্ন। কারণটা বলি, নজরুল বাবু যে শুরু করেছিলেন, আমি কয়েকটা পয়েন্ট বলছি, অনেকগুলি পয়েন্ট আছে, বেশি টাইম লেগে যাবে, কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম হচ্ছে অটোপসির প্রশ্ন। উনি বললেন আরজি করের ফরেন্সিক যে লোকজন তারা নাকি গিয়ে অটোপসিটা করেছিলেন, যেটা সর্বৈব মিথ্যা। পিজি এবং মেডিকেল কলেজ থেকে গিয়ে করেছিলেন যারা প্রফেসর, যারা এক্সপার্ট ছিলেন, এবং আরজি করে হয়েছিল কিন্তু সেখানকার লোকজন করেননি। 1, 2, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয়েছে, এটাই খবর। সুতরাং সেখানে কোনো রকম ট্যাম্পারিং হয়েছে, ফরেন্সিক এক্সপার্টরা মিলে ট্যাম্পারিং করেছেন, সেই সম্ভাবনা নেই। আচ্ছা অনির্বাণ, আপনি আমাকে আবার একটা প্রশ্ন উত্তর দিতে পারেন? আমি দেবো, যদি আপনাকে উত্তরটা দিতে দেন আমি দেব। দেখুন, আমি একটা কথা বলি, আপনার উদ্দেশ্য আর 5টা দিনের মধ্যে যদি একই হয় যে প্রশ্ন 5টা করবো, উত্তর একটাও নেবো না, আমার কোনো যায় আসে না, আমি উত্তরই দেবো না। কারণ এই একটি ইস্যুতে আমি সত্যি তৃণমূল, বিজেপি, সিপিএম করতে রাজি নই, একদম ইচ্ছা করছে না। কিন্তু ফ্যাক্টের জায়গায় দাঁড়িয়ে যেটা ফ্যাক্টের তো বলতে হবে। রাজ্য সরকার হোক, পুলিশের হোক, তার যেমন গাফিলতির প্রসঙ্গ, তথ্যের ওপর দাঁড়িয়ে যদি আপনি পয়েন্ট আউট করে দেন, আমি আপনাকে সমর্থন করব। কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনিও মিথ্যার আশ্রয় নেন, আমাকে বিরোধিতা করতে। কোনটা মিথ্যে? আমি আসছি, আমাকে আসতে দিন, সেটাই উত্তর দিচ্ছি তো। থার্ড, যে রক্তের দাগের কথা নজরুলবাবু বলছিলেন, ওই ব্রেকিং ব্যাডের সেই কেমিস্টের মতো না হলে রক্তের দাগ নয়, এমনি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলা যায় না, ওর ধরা পড়ে যায়। ফোর্থ, যা এই ইনজুরির কথা হচ্ছিল আপনাদের চ্যানেলে পর্যন্ত, ইনজুরি রিপোর্ট নাম দিয়ে একটা হাতে লেখা জিনিস 3 নম্বর পাতা লেখা দেখানো হয়েছিল। ওয়াজ দ্যাট আ পিএম রিপোর্ট? ওটা তো পিএম রিপোর্ট ছিল না।
ফাইনাল পিএম রিপোর্টে কি আছে, সেখানে ইনজুরির কি বিবরণ আছে, আমি অন্তত প্রিন্টেড সংবাদ মাধ্যমে যেটা দেখেছি, যারা চাইলেই কাগজটা হাবিস করে দিতে পারবে না, সেখানে লেখা হচ্ছে যে ফাইনাল পিএম রিপোর্টে সূত্র অনুযায়ী খবরটা অবশ্যই এই রকম গ্রিভাস যে হাড়গুলো ভাঙার যে ওইখানে আপনারা দেখাচ্ছিলেন সেরকম নাকি নেই। আমি জানি না কোনটা ঠিক কোনটা মিথ্যে। আমার পয়েন্ট হচ্ছে সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের একাংশে পুলিশ গাফিলতি করেছে এটা প্রমাণ করার জন্য এমন কিছু তথ্যের এবং তথ্যের অবতারণা করা হয়েছে। সম্পর্কে জানে কিভাবে? আপনাকে মনে হয় সমাজ মাধ্যম থেকে ব্যানার্জি পিএম রিপোর্ট সম্পর্কে জানে কিভাবে? আমি তো বললাম ভাই, প্রিন্টেড নিউজ পেপার পিএম রিপোর্ট সম্পর্কে অনির্বাণ ব্যানার্জি জানে। আরে কথাটা শোনো না, কথাটা শোনো। তুমি যেভাবে গোটা বিশ্বের খবর জানো, পাবলিক ডোমেনে পিএম রিপোর্ট নেই। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। সম্পর্কে জানলো কি করে? আরে ভাই তুমি তো শোনোইনি, তুমি আগে ডাক্তার দেখা। ও জানলো কি করে? কোন ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়। আরে জীবনে কোনোদিন কোর্টে মামলা টামলা করার জন্য জানো না কোনটাকে পিএম বলে কোনটাকে অটোপসি বলে জানো না? কে আমি? আমার ব্যাপারে তো বলে কোনো লাভ নেই। যাই হোক, না না অনির্বাণ, আমি আসল কথাটা উত্তর আমি না, আমি বলছি তো ও যেটা বলছে উত্তর দিন। একটাই কথা, মমতা ব্যানার্জি তো ভয় কিসের? না না, কৌস্তব এই কথাটা উত্তর দেবেন না। আরে ভাই আমি কি বললাম তুমি তো শুনলেই না। প্রিন্ট নিউজ পেপার, বোঝো তো, প্রিন্ট নিউজ পেপার, সেইখানে খবর রয়েছে যে সূত্র মারফত, সেখানে খবর। সন্দীপ ঘোষের প্রতি এত প্রীতি কেন? আরে ভাই প্রথম উত্তরটা নিয়ে নাও। তুমিও কি অর্ণব গোস্বামী হবে না? সন্দীপ ঘোষ কি রঞ্জিত ঘোষের ভাইপো? তোমাকে বিজেপি পাত্তা দিচ্ছে না, তুমি অর্ণব গোস্বামী হবে? সন্দীপ ঘোষ রঞ্জিত ঘোষের ভাইপো? দিলীপ ঘোষের ভাইপো হতে পারে। কথাটা শোনো, পিএম রিপোর্টের খবরটা একটা প্রিন্টেড নিউজ পেপারে রয়েছে যে সূত্র মারফত খবর, যে ফাইনাল পিএম রিপোর্টে এরকম কিছু নেই। এটা আমি দেখিনি, তুমিও দেখোনি। দ্যাট ইজ মাই পয়েন্ট, যে এক্ষেত্রে যে তথ্যের কথা বলা হচ্ছে, কতটা তথ্য আর কতটা অর্ধ সত্য। আচ্ছা অনির্বাণ, আপনি আমাকে এবার একটা কথার উত্তর দিন তো, কোন তথ্য আর তথ্য দেখে না আসছি বলে এতটা সময় লিখো। আর তথ্য এবং তথ্য কোনটা দেখে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিল? কলকাতা হাইকোর্ট নাকি আপনি নারায়ণ স্বরূপ নিগম হবেন? বলছি কলকাতা হাইকোর্ট। অর্ণব গোস্বামী হবেন, আপনি কি হবেন? নারায়ণ স্বরূপ নিগম না সন্দীপ ঘোষ? আমি কিছুই হবে না, আমি থাকবো। উত্তর দেবেন? কলকাতা হাইকোর্ট, তাহলে উত্তর দিন। কলকাতা হাইকোর্ট কেস ডায়েরি দেখে দুপক্ষের সওয়াল জবাব শুনে অর্ডার দিয়েছেন। এক, সিবিআই অর্ডার দিয়েছেন, কোনো অসুবিধা নেই। যেটা প্রশ্ন হলো যে এক্ষেত্রে অসুবিধা নেই, একটু আগে ভাঙাভাঙি হচ্ছিল কেন? আরে কথাটা শুনে নিন না পুরোটা। কলকাতা পুলিশ খুব খারাপ কাজ করছে, সিবিআই ভালো কাজ করবে এই আশায় তারা দিয়েছেন, কোনো অসুবিধা নেই। এই রকমের আগেও একাধিক মামলা সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। সেক্ষেত্রে সিবিআই কি করেছে সেই প্রশ্নগুলি যদি আমি আজকে তুলতে শুরু করি, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু আজকের দিনে সত্যি তুলতে চাই না। আবারও বলছি অনির্বাণ, সিবিআই বিজেপি চালায়, হ্যান ত্যান, এই তরজা সারা বছর করেছি। আজকের দিনে বিশেষ করে এই ইস্যুতে আমি একদম করতে চাই না। আমি খুব খুশি হব যে সিবিআই এসে যদি কলকাতা পুলিশের কেউ জড়িত থাকে, গাফিলতি করে থাকে, প্রিন্সিপাল জড়িত থাকে, যেই থাক, তাদেরকেও যদি ধরে গারদে পড়ে উইথ প্রপার প্রমাণ, যেটা ট্রায়াল করে সাবস্টান্সিয়েট করতে পারবে। ওই বাবরি মসজিদের মতো নয় 28 বছর ধরে ট্রায়াল করে সবাই খালাস হয়ে গেল, ওই ধরনের শ্যাম ট্রায়াল নয়। ঠিকঠাক ট্রায়াল যদি করতে পারে, আমি সিবিআইকে ওয়েলকাম করবো, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে খবর হিসেবে অনেক কিছু চালানো হচ্ছে যার কোনো রকম সাবস্টান্সিয়েট করার কোনো ভিত্তি নেই, কিচ্ছু নেই। বিজেপি বলে দিল সেটাই খবর বলে চালানো, এইটা বন্ধ। সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি সিবিআই তদন্ত আমরা দিয়ে দিতে প্রস্তুত, এটা তো বিজেপি বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। তো একবার আপনাদেরকে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, আর তার আইনজীবী মানে রাজ্য সরকার আইনজীবী আজকে কোর্টে কি করেছেন। বিলোদল ভট্টাচার্যের বক্তব্য, আজকে কোর্টে কি বলেছেন রাজ্য সরকারের আইনজীবী। যদি মিথ্যে বলে থাকেন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একটা কন্টেম্প্ট অফ কোর্ট মামলা করা তার বিরুদ্ধে। আদালতে দাঁড়িয়ে নিশ্চয়ই মিথ্যে বলছেন না বিলোদল ভট্টাচার্য আদালতের শুনানি নিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনারাও শুনেছিলেন, আরেকবার শুনে নিন। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারে, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি জিনিসটারই ব্যাকগ্রাউন্ড যেটা পুরোটাই অত্যন্ত সাসপিশিয়াস। অনেক ধোঁয়াশা আছে, অনেক লুজ এন্ডস আছে, যেগুলোকে কভার আপ করার চেষ্টা করা হচ্ছিল। বাচ্চাকে ভোলানোর ললিপপ খাওয়াবার মতো যে আমরা সিবিআই কে ট্রান্সফার করব, কিন্তু 7 দিন পরে করব, 8 দিন পরে করব, মানে যা এভিডেন্স আছে সেগুলোকে সমস্ত হয়তো ডিস্ট্রয় করার চেষ্টা চলছিল। কারণ সিবিআই কে ট্রান্সফার করব যদি বলা হয়ে থাকে, তাহলে আজকে রাজ্যের তরফ থেকে কোর্টের কাছে এই আচরণ দেখা যেত না আর কি। রাজ্য টুথ অ্যান্ড নেল অপোজ করেছে সিবিআই কে ট্রান্সফার করা। তার মানে হচ্ছে যে জিনিসটি বলা হচ্ছিল মানুষের কাছে টিভির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে যে বার্তা দেওয়া হচ্ছিল যে আমি ট্রান্সফার করতে কোনো আপত্তি নেই, সেই জিনিসটা সম্পূর্ণ রকমের আজকে আর্গুমেন্ট শুনে বোঝা যাচ্ছে যে সেটার কোনো ভিত্তি ছিল না। সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য, ভুল পথে চালিত করার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এরকম স্টেটমেন্ট করা হচ্ছিল। নারকীয় হত্যা লীলা
যেখানে রক্তাক্ত অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় এইভাবে একটি মেয়ে পড়ে আছে, সেখানে পুলিশ কিভাবে একটা সুইসাইডের কেস হিসেবে রেজিস্টার করে, কিভাবে আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করে, টালা পিএস এর আনন্যাচারাল ডেথ কেস, এটাই মামলাটার টার্নিং পয়েন্ট ছিল। আমরা একটা প্রশ্ন করেছিলাম যে প্রিন্সিপালকে পুলিশ এক্সামিন করেছে কিনা। পুলিশের তো উচিত ছিল প্রাথমিকভাবে প্রিন্সিপালকে এক্সামিন করা, রাজ্যের উচিত ছিল হচ্ছে প্রিন্সিপালের প্রতি ডিপার্টমেন্টাল প্রসিডিং ডিসিপ্লিনারি এনকোয়ারি করা, কোনো কিছুই করেনি। তরুণজ্যোতি তিওয়ারি, কি মনে হয় পুলিশ প্রিন্সিপালকে এক্সামিন করার সুযোগ পায়নি? রাজ্যের আইনজীবী সিবিআই তদন্তের বিরোধিতা করছেন, মুখ্যমন্ত্রী যাই বলুন না কারণ নিশ্চয়ই ইনস্ট্রাকশন নিয়েই করছেন, তার মানে মুখ্যমন্ত্রী মুখে যা বলেছেন কাজে তা করেননি। আর সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যায়নি, কিন্তু 15 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে ডাকার সময় হয়েছে আজকে লালবাজারে। এখানে মানুষের বেতন, মানুষের টাকায়, করের টাকায় বেতন নিয়ে পাবলিক মানির এও একরকম লুট মনে হয় তরুণজ্যোতি। না, এখানে দুটো একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আছে, এটা মিস করে যাচ্ছি আমরা। 2024 একটু পিছিয়ে যেতে হবে, 2013-তে ফিরতে হবে। কামদুনির ঘটনা, IGCIDর নাম কি? বিনীত গোয়েল। কামদুনি ঘটনা সুপার তদন্ত হলো, ফটাফট চার্জশিট হলো, ট্রায়াল চললো বছরের পর বছর, সাজা হলো, ফাঁসি সাজা, ডেথ রেফারেন্স কেস হাইকোর্টে আসলো, ফাঁসিটা কনভার্ট হলো যাবজ্জীবন, কয়েকজন ছাড়াই পেয়ে গেল। খালাস। কেন হলো বলো তো? কারণ ফাউন্ডেশন ছিল শেকি ফাউন্ডেশন, তড়িঘড়ি করা হয়েছিল, যে ঠিকঠাক ডিএনএগুলো টেস্ট করা হয়নি, যে মার্ক লিগেছে মার্কগুলো সেটা দেওয়া হয়নি, যে মানে গ্যাংরেপের কথা ছিল তার মানে সাপেক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। কেন হলো বলো তো? কারণ পুলিশ তদন্ত করতে চায়নি, পুলিশ চেয়েছিল কাউকে প্রোটেক্ট করতে। কে করেছিল? বিনীত গোয়েল। আবার আসো প্রেজেন্টে 2024, কলকাতা পুলিশের সিপি, কলকাতা পুলিশ এখান থেকে বললো প্রথমে আত্মহত্যার ঘটনা, সিপির নামটা কি মনে আছে তো? বিনীত গোয়েল, সেম বিনীত গোয়েল। তো তোমরা কী করে বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় চায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছে সেটাই তো করছে, কোনো চেঞ্জ নেই তো। দেখো একটা অদ্ভুত জিনিস, বারবার কোস্তাও বলছিল এই সন্দীপ ঘোষ, আজ কোর্টেও বারবার এসছে সন্দীপ ঘোষের নাম, উনি বড় প্রভাবশালী লোক গো। সন্দীপ ঘোষের নাম আসলে মা তারার নাম না নিলে খারাপ হয় বলো? জয় মা তারা কার? কি এটা আমি বলছি, জয় মা তারা কার? আফসার খানটা কে? শঙ্কর রাউত কে? মোহাম্মদ আফজল কে? এগুলো কারা? জয় মা তারা একটা কোম্পানি যারা আরজি করে ওই জগ সাপ্লাই থেকে শুরু করে মানে ডিজিটাল মানে স্কিল ল্যাব, আন্ডার গ্রাজুয়েশনের স্কিল ল্যাব তৈরি করা, সবের বরাত এরা পায়। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন হলো, ভিজিলেন্সের কাছে কমপ্লেন হলো, আমি বা তুমি সাধারণ লোক করেনি, আরজি করার ডেপুটি সুপার করেছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেটা তদন্ত না করে হেলথ ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিল, তুমি দেখো বলে। উল্টো দিকে যে কমপ্লেন করেছিল সে বদলি হয়ে গেল। বছরের পর বছর একই জিনিস চলে। আজকে কোর্টে অনেক কটা বিষয় এসছে, স্পেসিফিক ছিল, বডি ওখানে পাওয়া গেছিল, প্রিন্সিপাল কেন কমপ্লেন করেনি? আসলো যে ইউডি কেস কেন স্টার্ট হলো? আসলো এফআইআর কেন প্রিন্সিপাল গিয়ে যায়নি? যে টাইম লাইনটা প্লেস হলো, সকালে বডি পাওয়া গেল, দেখা গেল, তার আগে নাকি ক্যামেরাতেও দেখা গেছে দুজন ঢুকেছিল সেখানে, বেরিয়ে এসছে, তাদের মনে হয়েছিল যে মেয়েটা নাকি শুয়ে আছে। একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে রক্তাক্ত অবস্থায় আছে, সেটাকে দেখে যদি কেউ বলে মনে হচ্ছে শুয়ে আছে, তার মস্তিষ্কে চিকিৎসা দরকার আছে। ইনকোয়েস্ট রিপোর্ট হলো, যে 3 পাতার হ্যান্ড নোটের কথা বলছে আমার বন্ধু, সেই হ্যান্ড নোটটা বেসিক্যালি পিএম রিপোর্ট না, ওটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। ইনকোয়েস্ট রিপোর্টের ডিটেল ছিল, ম্যাজিস্ট্রেটের সামনে ইনকোয়েস্ট রিপোর্ট হয়েছিল, আজকে কোর্টে দাঁড়িয়েও বলেছে স্টেট। তো এই সব কিছুর মাঝখানে আজকে আরোটা জিনিস হয়ে গেছে। দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশটা পরিষ্কার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না সিবিআই তদন্তে আমাদের আপত্তি, রাজ্য সরকার আইনজীবী কোর্টে দাঁড়িয়ে আপত্তি করেছেন। কেস ডায়েরি কোর্টে আসার পর দেখা গেছে লাস্ট 3 দিনে তদন্তের কোনো অগ্রগতি হয়নি, মানে কিছুই করা হয়নি। লাস্ট 3 দিনে দেখা গেছে ওভারঅল যে বোকা বানানো ছাড়া আর কিছু হচ্ছে না। সুতরাং টু ইনস্টিল কনফিডেন্স এইটাকে সিবিআইকে দেওয়া হলো। কেন? ডিপার্টমেন্ট কোনটা? হেলথ। এই সিভিক পুলিশ একটা নাকি ধরা পড়েছে, তার দানবিক শক্তি, অনেক কিছু সে করেছে, কি করে পারে আমি জানি না। ডিপার্টমেন্ট কি? হোম। দুটোর মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত হবে? মানুষ বিশ্বাস করে হবে না। সিবিআই হওয়ার পর তোমাদের, আমি তোমার স্টুডিওতে বসলাম যখন দেখছিলাম ওই পাশের ঘরে কিছুটা ভাঙচুর হচ্ছে। কেন হচ্ছে? তারা জানে না ক্রাইম সিন এটা, পাশে এরকম একটা কীর্তি করা হচ্ছে। কেন করা হচ্ছে? জাস্ট টু কভার আপ। আমি আবার বলছি, এই ওভারঅল ইস্যুটা নাকি একটা জিনিস দিয়ে দেখো না,
পুরো ওভারঅল ভাবেই দেখো, আমার পার্সোনাল সন্দেহ আছে, হয়তো তদন্তে আরো বেরোবে কিনা আমি জানি না, যে এই মেয়েটা কি এমন কিছু জানতে পেরেছিল জানার ফলে অনেকের অসুবিধা হয়ে যেত, এই মেয়েটা কি এমন কিছু জানতে পেরেছিল যার ফলে অনেক কিছু হতো। আদালতে তো কভার আপ করার চাই কি? মুখ্যমন্ত্রী তো বলেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে অনেক বাচ্চা আছেন, অনেক মহিলারা আছেন, মুখ্যমন্ত্রী নিজে পিসি, হয়তো বাচ্চাদের প্রতি তার স্নেহ আছে। একটা মেয়ে মারা যাচ্ছে, যে সেভিয়ার, একজন ডাক্তার, সে মারা যাচ্ছে, আর কোর্টে দাঁড়িয়ে সরকারি আইনজীবী বলছেন যে আমরা তো ভাবতেই পারিনি বাবা মা এসে হাইকোর্টে মামলাটা করবে। আই থট দ্যাট দে আর হ্যাপি, কোট আনকোট, দ্যাট দে আর হ্যাপি উইথ দ্য ইনভেস্টিগেশন। একজনের বাচ্চা মারা গেছে, একজন মেয়ে মারা গেছে, মেয়ে যাই বলছে বাবা মারা বাচ্চাই থাকছে, মারা গেছে, আর স্টেট অ্যাডভোকেট এসে বলছে আই থট দে আর হ্যাপি। এরা হিউম্যান বিং, ইনসেন্সিবল কোথাকার। অরিত্র, প্রশ্ন একটাই, কিন্তু উত্তর দেবে কি দেবে না বা কতটা দেবে তোমার উপর ছাড়ছি, তার কারণ আজকাল তোমাদের ডাকাডাকির সময় হচ্ছে পুলিশের। সন্দীপ ঘোষকে এখনও ডাকতে পারেনি, কিন্তু 15 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে দুর্বিনীত কমিশনারের পুলিশ ডেকে ফেলেছে। জিজ্ঞাসাবাদ কি করেছে না করেছে জানি না, সেটাও কেস ডায়েরিতে অন্তর্ভুক্ত হবে কিনা সিবিআইয়ের হাতে দেওয়ার হাতে সেটাও জানি না। জিজ্ঞাসাবাদ করেছেন আমি জানি, বলতে পারি। তারা বিস্তারিত শার্লক হোমস চেয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, তাতে বোধহয় অভয়ার খুনির খুব সুবিধা হয়েছে। আপনাদের দারুণ বুদ্ধি, এত কিছু জানেন, আমাদের একটু সাহায্য না বলছি, তাতে কি অভয়ার খুনির কিছু সুবিধা হলো? না, তারা এত কিছু জানলে, যদি জেনে থাকেন, পুলিশের অনেক কিছু জানেন, ধরতে পারলেন না কেন? না, এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তারা যখন দরকার পড়ে তারা সন্দীপ ঘোষ কি করেছে, যখন দরকার পড়ে এই দাগিটা কি করেছে নারায়ণ স্বরূপ নিগম জানেন না? প্রেস কনফারেন্সে এসে চুপি চুপি একটা বিবৃতি পড়ে চলে গেল। পুলিশ তাদেরকে বলেছে ভাই আপনারা এত জানেন, সাহায্য করুন। পুলিশ কি করছে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি চোখের সামনে। অনির্বাণ, পুলিশ কমিশনারদের গুণের তুলনা হয় না। রাজ্য পুলিশ কমিশনারের নামে একসময় সুপ্রিম কোর্টে এই সিবিআই তদন্ত নিয়ে এত কথা হচ্ছে, এদিকে চিটফান্ড মামলা, ইলেকট্রনিক এভিডেন্স ট্যাম্পার করার অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে সেই মামলা রয়েছে। আর এই পুলিশ কমিশনারের সম্পর্কে হাইকোর্টে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ সার্ভ করা হয়েছে। যাই হোক, ফলে তারা এসে আইন শৃঙ্খলা শেখাচ্ছেন, এটাই একটা মজার ব্যাপার। যাই হোক, দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি আসছি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টে। আমি রাজ্য সরকারের খুব অদ্ভুত একটা প্যাটার্ন আপনি যদি দেখেন, সাম্প্রতিক কতগুলো ছাত্র মুভমেন্ট বিভিন্ন কলেজ ইনস্টিটিউশনে আমি দেখার চেষ্টা করছিলাম, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে একের পর এক ঘটনা ঘটার পরে যখন এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়, ভাইস চ্যান্সেলর করাপ্টেড হয়, রাজ্য সরকার কিন্তু খুব দ্রুততার সঙ্গে অ্যাকশান নিয়েছিলেন, ভাইস চ্যান্সেলরদের সরিয়ে দিয়েছিলেন। এমনকি আমার নিজের ব্যাচে যে ঘটনা ঘটেছিল, যে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড হননি, সেরকম অবস্থায় মাননীয় শিক্ষামন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কনভোকেশন পর্যন্ত অর্গানাইজ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার রাজ্যপালের এই অনাচার আমরা মানব না, আমরা কনভোকেশন আমরা চালিয়ে যাব। তাহলে এত বড় বড় বিশ্ববিদ্যালয়, কলকাতা থেকে যাদবপুর থেকে যদি স্টেট এতটা অ্যাক্টিভ হতে পারে, ভিসি টিচার এদেরকে দুমদাম সরিয়ে দিতে পারে, তাহলে এই পার্টিকুলার প্রিন্সিপালকে নিয়ে এত ভয় কেন? এবং এখানে আমার যেটা খুব অদ্ভুত লাগছে যে এইখানে আমরা জেনারেলি কি হয়, সাধারণ মানুষ হিসেবে সরকার বা প্রশাসনের কাছে ভয় পাই, আইনের কাছে ভয় পাই। এখানে প্রশাসন একটা পার্টিকুলার ব্যক্তিকে ভয় পাচ্ছে এবং বারবার এর আগেও, শুধু এটা প্রথমবার না, এর আগেও ইনি বিভিন্ন কারণে যে প্রশাসন অরুণ সিংকে ট্রান্সফার করেছিল, বিএন গড়াইকে কম্পালসারি ওয়েটিং এ পাঠাচ্ছিল, এবং সেই প্রশাসন সন্দীপ ঘোষকে সরাতে পারছে না। মিস্টার ঘোষের সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে এর আগেও যখনই ট্রান্সফার হয়েছে কিছু ঘন্টার মধ্যেই আবার নাকি তাকে ফিরিয়ে আনা হয়েছে, এবং এটা তার মানে কি, নিশ্চয়ই সরকারকে এরা একটা কোনো কাউন্টার থ্রেট জেনারেট করছে। সেই থ্রেটটা কি? এই ব্যক্তি এমন কি তথ্য জানেন যাতে সরকার বিপদে পড়ে যেতে পারে? একা অভয় জানতেন না, না এই ব্যক্তি অবশ্যই জানেন, এবং সেই কারণেই সরকার একে বাঁচানোর চেষ্টা করছে। ছোট্ট কি মনে করানো আছে না, ওই সংক্ষেপে 2021-এ কারোর গোড়ালি খসে গিয়ে ধসে গেছিল না, ওই খসে গিয়ে ধসে যাওয়া গোড়ালিতে কেউ প্লাস্টার করেছিল, কোনো একটা অর্থোপেডিক সার্জন, সেটা কি এবং এখন এটা যেটা করবার চেষ্টা করা হচ্ছে, যে আইনজীবীরা তাদের মতো বললেন, কিন্তু রাজনীতিটা হচ্ছে এটাই যে এখন এই যে স্টেট বলছে আমরা সিবিআই আটকে দাও ইত্যাদি করো, এটাও আসলে এক ধরনের মিথ্যা কথা। এরা এই 5-6 দিনের যে টাইম লাইনটা নিচ্ছে, এই টাইম লাইনের মধ্যে এরা বিভিন্ন রকমভাবে তদন্তকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং 5-6 দিন বাদে সুরসুর করে এসে আবার দেখবেন সারেন্ডার করে দেবে যে না আমরা ফেল হয়ে গেছে, আপনারা সিবিআইয়ের কাছে চলে যান। ফলে এখন যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটা হচ্ছে বিরাট বড় কোনো চক্রের সম্বন্ধে তথ্য ফাঁস হয়ে যেতে পারে, এবং শুধুমাত্র এই একজন প্রিন্সিপাল, একজন ইন্টার্ন এরকম নয়, এর পেছনে অনেক বড় বড় মাথারা আছে বলে নিশ্চিত। তাদেরকে প্রোটেক্ট করবার জন্য সরকার এবং পুলিশ প্রশাসন একটা বায়াসড, একটা মিথ্যে কথা বলে আদালতকে পর্যন্ত নানা রকমভাবে ভুল পথে চালনা করবার একটা ফোন দিয়ে এটেছে। আমার আপনাদের কাছে যে প্রশ্ন ছিল, সে প্রশ্নে আপনারা যা রায় দিয়েছেন সেটা এবার দেখানোর সময় প্রত্যেক দিন যেমন দেখাই। আমার প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি ধর্ষক বন্ধু সরকার?
নাহলে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ধর্ষণের ঘটনার হয় কিনারা হয় না, অথবা তার দোষীরা ছাড়া পেয়ে যায়। প্রথমে অ্যারেস্ট হলো, গ্রেফতার হলো, তারপর ছাড়া পেয়ে যায়। 88% মানুষ ফেসবুকে বলেছেন হ্যাঁ, 12% বলেছেন না। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 2 ঘন্টায় 35,000 মানুষ ভোট দিয়েছেন। এই 35,000 মানুষের মধ্যে কতজন কোন পক্ষে রায় দিয়েছেন দেখে নেব। কত শতাংশ? 93% মনে করছেন হ্যাঁ, মমতার সরকার কোটানকোট ধর্ষক বন্ধু সরকার, এবং না মনে করছেন 7% মানুষ। আমি শেষ করব আজকে একেবারে সাধারণ অভিভাবক অভিভাবিকাদের কাছে একটা আবেদন জানি, মা বাবাদের কাছে। আপনারা আমার গুরুজন তো বটেই, কেউ আমার কাকু, কেউ আমার কাকিমা, কেউ মাসি, মেসোমশাই, কেউ জেঠু জেঠিমা হবেন, কেউ নাম না জানা অন্য কোনো সম্পর্কে থাকবেন, কিন্তু আপনারাও আপনাদের সন্তানকে খুব আশা নিয়ে মানুষ করছেন নিশ্চয়ই। যারা চিকিৎসক বা ইঞ্জিনিয়ার করতে চান তাদের জন্য অবশ্যই প্রার্থনা থাকবে অভয়ার পরিণতি যেন আপনাদের সন্তানের না হয়, তার জন্য যা করবার ঈশ্বর করুন, আপনাদের পাশে থাকুন। কিন্তু যারা আপনাদের ছেলে মেয়েদের আইএএস বা আইপিএস করতে চান তাদের জন্য আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আমি দুজনের ছবি আপনাদেরকে দেখাবো, দুজনের ছবি। একজন বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার, আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আরেকজনের ছবি দেখাবো, নারায়ণ স্বরূপ নিগম, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা ব্রিটিশ আমলে, সাহেবের আমলে আইসিএস ছিল। সুভাষ বসু চতুর্থ হয়ে পরীক্ষা ছেড়ে দিয়ে, মানে চাকরি ছেড়ে দিয়ে এসে দেশের কাজে জয়েন করেছিলেন, জানেন আপনারা। এসব ছিল আমাদের জাতির মেরুদণ্ডে। কিন্তু আপাতত আপনার ছেলে মেয়ের পড়ার ঘরে এই দুজনের ছবি রাখুন। ছোটোবেলায় নেতাজির ছবি থাকতো, গান্ধীজির ছবি থাকতো, আরও মহাপুরুষদের ছবি থাকতো আমাদের ঘরে। মা বাবা বলতেন বাবা এদের মতো হতে হবে। আপনারা প্লিজ এদের দুজনের ছবি রেখে যারা যারা ছেলে মেয়েকে আইএএস আইপিএস করতে চান বলুন বাবা এদের মতো হয়েও না, এদের মতো তাবেদার হয়েও না, এদের মতো এমন কোনো ভূমিকা কোনো দিন পালন করো না যাতে তোমার বোন, তোমার দিদি ধর্ষিতা হলে, খুন হলে বিচার পাওয়ার পথে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে তুমি একজন আইএএস হিসেবে অথবা আইপিএস হিসেবে। নারায়ণ স্বরূপ নিগম এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এত বছরের ইতিহাসে সম্ভবত সবথেকে বড় লজ্জা হয়ে থাকবেন। অনিতা দেওয়ানের সময় কে স্বাস্থ্য সচিব ছিলেন নামটা মনে নেই, তিনিও সম্ভবত একজন বড় লজ্জা ছিলেন। তারপর আমার এই কথা মনে পড়ছে যে আজ দুপুরবেলা সাংবাদিক বৈঠক করতে এসে লিখিত বিবৃতি পড়ে চলে যায়, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বুক ফুলিয়ে বলতে পারে না হ্যাঁ সন্দীপ ঘোষকে আমরা বরখাস্ত করেছি। ওর ইস্তফা নেওয়া নয়, বরখাস্ত করেছি। আর বিনীত গোয়েল যে তদন্ত প্রক্রিয়া গত 3 দিন ধরে বন্ধ রেখে এক মৃতা, নির্যাতিতা, নিহত অভয়ার পরিবারের কাছে গিয়ে, তার মা বাবার কাছে, অমন মা বাবার কাছে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসে। কেস ডায়েরিতে প্রমাণ হয়ে গেছে পুলিশ 3 দিনে একটুও এগোয়নি, অথচ গতকাল এই কমিশনার গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসছে 6 দিনের মধ্যে খুনি ধরে দেবো, আরও লোকদের ধরে দেবো। প্লিজ আপনার ছেলে এবং মেয়েদের অনুরোধ করবেন ছবি টাঙিয়ে রেখে এদের মতো যেন না হয়। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।